হ্যালো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথ ফ্যানজি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা করব নতুন একটা চ্যাপ্টার, চক্রবৃদ্ধি সুদ। তো সবার প্রথমে চলো আমরা বুঝে নেব যে চক্রবৃদ্ধি সুদ কী জিনিস। এতদিন আমরা সরল সুদের অঙ্ক করেছিলাম এবং সরল সুদটা বুঝেছিলাম। এবার আজকে আমরা চক্রবৃদ্ধি সুদ সম্পর্কে আরও বিস্তারিতভাবে সুন্দরভাবে আগে বুঝবো, তারপরে সরাসরি অঙ্কে চলে যাব। তো শুরু করছি চক্রবৃদ্ধি সুদ। দেখো, মনে করো দুটো ব্যাংক আছে। এক ব্যাংকে মনে করো সরল সুদে টাকা দেয়, আর এক ব্যাংকে মনে করো চক্রবৃদ্ধি সুদে টাকা দেয়, ঠিক আছে? তো এ নামে একটা ব্যক্তি একদিন এই ব্যাংকে মনে করো 1,000 টাকা রেখেছে। প্রথম ব্যাংকে 1,000 টাকা রেখেছে এবং ব্যাংকে ধরো সুদ দেয় 10% করে সুদ দেয়, ব্যাংকে 10% সুদ দেয়। তাহলে এ 1 বছর পরে, মনে করো 3 বছরের ঘটনা, কত বছরের ঘটনা ধরছি, 3 বছর, দুই ব্যাংকেই মনে করো 3 বছরের জন্য টাকা রেখেছে। এই ব্যাংকেও টাকা রেখেছে, এই ব্যাংকেও টাকা রেখেছে। তো প্রথম ব্যাংকে যখন প্রথম বছরের কথা বলছি, তখন তাহলে প্রথম বছরে ফার্স্ট ইয়ারে কত টাকা পাবে? তুমি বলবে যে 1,000 টাকা যদি ওর মূলধন হয়, তাহলে সুদ পাবে তার 10%, অর্থাৎ কি 10/100। তাহলে আমরা বলবো এখান থেকে কাটাকুটি করলে কত বলবো, যে 100 টাকা কিন্তু পাবে, 100 টাকা। আচ্ছা, দ্বিতীয় বছরের ক্ষেত্রে কি হবে? দ্বিতীয় বছরেও ঠিক এই 1,000 টাকার উপরেই 10% সুদ আবার পাবে। সরল সুদের কথা বলছি, এতদিন যেটা করে আসলাম আমরা সরল সুদ। তাহলে আবার দ্বিতীয় বছরে কিন্তু 100 টাকা পাবে। তৃতীয় বছরেও কিন্তু দেখো 1,000 টাকার উপরেই সেই 10% সুদ পড়বে, আর কিন্তু সেই কত টাকা পাবে? 100 টাকা সুদ পাবে। অর্থাৎ 3 বছর শেষে তাহলে কত টাকা করে পেলো? প্রথম বছরে 1,100 টাকা, দ্বিতীয় বছরে 100 টাকা, আর তৃতীয় বছরে 100 টাকা। টোটাল সুদ কিন্তু পেলো কত টাকা? 300 টাকা সুদ কিন্তু সে 3 বছরের শেষে পেলো। এটা কি সরল সুদের কথা বলছি। অর্থাৎ একটা জিনিস তুমি যদি ভালো করে খেয়াল করো, যে সরল সুদ সবসময় এই মূলধনটার উপরে হিসাব হচ্ছে, যে এই মূলধনটা রেখেছিল ব্যাংকে, সেই মূলধনটার উপরেই প্রতি বছরের পর বছর সুদের হার বা সুদের রেট অফ ইন্টারেস্ট যাকে বলে, সেটা খেটে সুদ তৈরি হচ্ছিল, ঠিক? এবার আসি, একটা ব্যাংক এমন ব্যাংক যে ব্যাংকে নাকি চক্রবৃদ্ধি সুদ দেয়। তাহলে এ ব্যক্তি মনে করো এই ব্যাংকে যদি 1,000 টাকা রাখলো, তাহলে প্রথম বছরে ও কত টাকা পাবে? 10% হারেই মনে করো রেখেছে, রেট অফ ইন্টারেস্ট মনে করো 10%। তাহলে প্রথম বছর তো ও 1,000 টাকার উপরেই কত পার্সেন্ট পাবে? 10% সুদ পাবে। অর্থাৎ কি প্রথম বছরে দেখতে পাচ্ছি যে সরল সুদের মতনই সুদ পাচ্ছে। এইবার দ্বিতীয় বছর, এইবার আসছে চক্রবৃদ্ধি সুদের টুইস্ট, আসল টুইস্ট। দেখো, দ্বিতীয় বছরে 1,000 টাকার উপরে তো সুদ ওর মূলধন ছিলই, 1,000 টাকা তো ওর মূলধন ছিলই, কিন্তু ও 100 টাকা সুদ তো পেয়ে গেছে না প্রথম বছরের শেষে। তাহলে ওর টোটাল টাকা কত হয়ে গেছে? অর্থাৎ কি সুদ আর আসল মিলে কত হয়েছে? সুদ আর আসল মিলে হয়েছে 1,100 টাকা। এইটাই হবে দ্বিতীয় বছরের মূলধন। অর্থাৎ কি সরল সুদের ক্ষেত্রে মূলধনের উপরেই, একটা নির্দিষ্ট মূলধনের উপরেই কিন্তু সুদটা হয়, কিন্তু চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সুদ আর আসলের উপরে, মানে সুদ আসল মিলে যে টাকাটা হয় সেই টাকার উপরে সুদ পড়ে। তাহলে এই টাকাটার যদি আমি 10% করি, তাহলে কত টাকা অ্যান্সার আসবে? শূন্য শূন্য কাটি, তাহলে এদিকে শূন্য কাটলে তাহলে দেখো 110 টাকা পেল, 110 টাকা। তৃতীয় বছরে কত হবে? তৃতীয় বছর, তাহলে 1,100 টাকা ছিল, আর 110 টাকা সুদ পেয়েছে, তাহলে এবার কত হয়ে গেল? 1,100 আর 110 টাকা, তাহলে কত হয়ে গেল? 1,210 টাকা কিন্তু এবার মূলধন হয়ে গেল। তার মানে যত বছরের পর বছর বাড়বে, তত মূলধনের পরিমাণটাও কিন্তু বাড়তে থাকবে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে। অর্থাৎ ওই মূলধনটা কিভাবে নির্ধারিত হবে? নির্ধারিত হবে মূলধন আর সুদ এই দুটো যোগ করে, অর্থাৎ কি সুদ আসলের উপরে সুদ হবে, সুদ আসলের উপরে সুদ হবে, ঠিক আছে? মূলধনের উপরে তো সুদ পড়বেই পড়বে, যে টাকাটা সুদ পায় সেই টাকাটার উপরেও সুদ কিন্তু আমাদের পড়বে। এটাই হচ্ছে চক্রবৃদ্ধি সুদের সুবিধা। তাহলে তুমি ভালো করে বুঝতে পারবে যে সরল সুদে বেশি টাকা ইনকাম করা যায় নাকি চক্রবৃদ্ধি সুদে বেশি টাকা ইনকাম করা যায়। তাহলে
আমাদের এবার মূলধন কত হয়ে গেল, 1100 টাকা তো আগেই ছিল, আর এই যে সুদ কত জুড়ে দিলাম, 110 টাকা সুদ জুড়ে দিলাম, তাহলে হয়ে গেল 1210 টাকা। তাহলে এর উপর যখন আমি 10% সুদের হিসাব করব, তাহলে 0 কাটলে তাহলে হয়ে গেল কত, 121 টাকা। তাহলে 3 বছরের সুদ দেখো, প্রথম বছরে কিন্তু 100 টাকা পেলাম, দ্বিতীয় বছরে পেলাম 110 টাকা, আর তৃতীয় বছরে পেলাম 121 টাকা। এবার তুমি যদি কম্প্যারিজন করো, তাহলে দেখো প্রথম বছরে সরল সুদ এখানে কত পেয়েছিলে, 100, এখানেও প্রথম বছরে 100, অর্থাৎ কি প্রথম বছরে সরল সুদই খাটে, প্রথম বছরটা সরল সুদই খাটে। দ্বিতীয় বছরে সরল সুদে আবার 100ই পেয়েছো, কিন্তু চক্রবৃদ্ধি সুদে তুমি 110 টাকা পেয়েছো। কারণ কি, এখানে সুদের সঙ্গে মূলধনও জুড়ে গেছে, তাই জন্য তুমি 110 টাকা পেয়েছো, 10 টাকা বেশি পেয়েছো। আর তৃতীয় বছরে দেখো 100 টাকায় তুমি পেয়েছো সুদ, কিন্তু এইখানে 121 টাকা পেয়েছো। এরকম যত বছরের পর বছর বাড়তে থাকবে, তত দেখা যাবে যে এই কম্পাউন্ড ইন্টারেস্টটা আরও বাড়তে থাকবে। কারণ কি, কম্পাউন্ড ইন্টারেস্টের যে মূলধন, সেটা নির্ধারিত হয় সুদ আর আসলের মিলনে, অর্থাৎ কি ওর কম্পাউন্ড ইন্টারেস্টের মূলধন মানে সমূল চক্রবৃদ্ধির কথা বলা হচ্ছে বা সুদ আসলের কথা বলছে। তার মানে আমরা একটা পার্থক্য ভালোভাবে বুঝতে পারছি যে সরল সুদের ক্ষেত্রে শুধুমাত্র একটা নির্দিষ্ট মূলধনের উপর সুদ পড়ে, কিন্তু চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সুদ আসলের উপরে সুদ হয়, সুদ আসলের উপরে সুদ হয়। ঠিক আছে, এই অবধি যদি বুঝতে পারো, তাহলে আমরা চলে আসব প্রথম অঙ্কে। আমাদের ফার্স্ট অঙ্ক কি বলছে একটুখানি আমরা দেখব। এই বিষয়গুলো আমরা আশা করি বুঝি যে মূলধন কি জিনিস, তাকে পি দিয়ে প্রকাশ করা হয়। সময় কাকে বলে, সময় হচ্ছে টি দিয়ে প্রকাশ করা হয়। রেট অফ ইন্টারেস্টকে আমরা আর দিয়ে প্রকাশ করি। সমূল চক্রবৃদ্ধি মানেকে আমরা এ দিয়ে প্রকাশ করি। আর সমূল চক্রবৃদ্ধি মানে হচ্ছে পি প্লাস আই। পি মানে কি, মূলধন, আর আই মানে হচ্ছে সুদ। প্রথম আমাকে কি বলছে, বলছে যে আমার কাছে 5,000 টাকা আছে, আমি ওই টাকা ব্যাংকে বার্ষিক 8.5% চক্রবৃদ্ধি সুদের হারে রাখলাম। 2 বছর শেষে সুদ ও আসলের মোট কত টাকা পাবো হিসাব করি। তার মানে চক্রবৃদ্ধি সুদের অঙ্কে আমাদের এই কথাটা বলছে। তাহলে আমাদের মূলধন কত টাকা বলে দিয়েছে, মূলধন বলে দিয়েছে যে 5,000 টাকা। ঠিক আছে, সুদের হার রেট অফ ইন্টারেস্ট বলে দিয়েছে যে 8.5%। ঠিক আছে, আর সময় বলে দিয়েছে যে 2 বছর। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে মনে রাখবা যে সময় বলতে পর্বের কথা বলা হচ্ছে, মানে কটা পর্বে হচ্ছে, তাও একবার এটাকে এন ধরা হয়। ঠিক আছে, পর্বকে এন ধরা হয়, তো 2 বছরের 2টো পর্ব, অর্থাৎ ফার্স্ট স্টেপ এবং সেকেন্ড স্টেপে সুদটা খাটবে। ঠিক আছে, এই জন্য তো চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে যে সুদ আসলের যে ফর্মুলাটা, সেটা কি, এ ইজ ইকুয়াল টু পি ইন্টু 1+r/100 টু দি পাওয়ার এন। এই ফর্মুলাটাই চক্রবৃদ্ধি সুদের একটা ফর্মুলা। তাহলে এ ইজ ইকুয়াল টু আমরা কি বলতে পারবো, পির জায়গায় বসাবো 5,000 প্লাস 1+r এর মান হচ্ছে 8.5/100 ইন্টু তার স্কোয়ার। তাহলে এখানে যদি পয়েন্ট উঠে যায়, তাহলে নিচে হয়ে যাবে কত, 0 হয়ে যাবে। উপরের পয়েন্ট উঠে গেলে পয়েন্টের পরে যে কটা সংখ্যা থাকে সে কটা শূন্য নিচে বসে যায়। তাহলে এ সমান সমান 5,000 ইন্টু, যদি লসাগু করি তাহলে কত হবে, 1,000, উপরে কত হবে 1,000 প্লাস 85 তার হোল স্কোয়ার। তাহলে এ ইজ ইকুয়াল টু আমরা কত পাবো, 5,000 ইন্টু 1,085 বাই 100 আর বাই 1,000, আর এখানে পাবো 1,085 বাই 1,000। ঠিক আছে, তাহলে আমি যদি কাটাকুটি করি, তাহলে এই 3টে শূন্য কেটে গেল। তাহলে 1,085 ইন্টু 1,085 ইন্টু 5, তাহলে 1,085 ইন্টু 1,085 যদি গুণ করি তাহলে কত হয় বলো, 5 5 25, 5 হাতে আমার 2, 5 8 40, 2 42, 2 হাতে আমার 4, 5 0 0 4 4, 5 অক্ষে 5। 8 দিয়ে করি, 5 8 40, 0 হাতে আমার 4, 8 8 64, 4 68, 8 হাতে আমার 6, 8 0 0 8 6 6, 8 অক্ষে 8। 0 দিয়ে করলে 0 0 0 0 হবে, আর 1 দিয়ে করলে হবে 5 অক্ষে 5, 8 অক্ষে 8, 0 অক্ষে 0, 1 অক্ষে 1। যোগ করি, 5 2 8 4 12, 2 তোমার 1,
5 আর 1 6, 6 আর 6 12, 12 আর 5 17, 7 হাতে আমার 1, 8 আর 1 9, 9 আর 8 17, 7 হাতে আমার 1, 1 করতে 1 1 হয়েছে। আচ্ছা, এটার সাথে কত গুণ করতে হবে? আরও 5 গুণ করতে হবে, তো তাহলে আরও 5 গুণ করি, তাহলে কত হবে? 5 5 25, 5 হাতে আমার 2, 5 দুগুণি 10 আর 2 12, 2 হাতে আমার 1, 5 দুগুণি 10 আর 1 11, 1 হাতে আমার 1, 5 7 25 1 36, 6 হাতে আমার 3, 5 7 35 আর 3 38, 8 হাতে আমার 3, 5 অক্ষে 5 আর 3 8, 5 অক্ষে 5, তাহলে এইটা দাঁড়ালো। তো আমরা বলতে পারবো যে 5 8 8 6 1 2 5 এর নিচে কত আছে বলো? 1000, নিচে কত আছে? 1000। আর নিচে যদি এরকম একের পরে শূন্য থাকে তাহলে আমরা যে কটা শূন্য পয়েন্টকে সে কয় ঘর ডান দিক থেকে বাঁ দিকে এগিয়ে দেবো, তাই তো? এটাই তো আমরা জানি। তাহলে 588.6.125 এটাকেই আমরা কি লিখতে পারি? 5886.13 এই টাকাটা আমরা লিখতে পারি, আর এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এটাই আমাদের অ্যান্সার। কারণ কি দেখো, যদি পয়েন্টের পরে শেষ অঙ্ক যদি এরকম 5 থাকে বা 5-এর বেশি থাকে তাহলে তার আগের অঙ্কটাকে আমরা 1 বাড়িয়ে দিয়ে লিখতে পারি, ঠিক আছে? পরের অঙ্কে দেখো বলছে 5000 টাকার বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে নির্ণয় করো। আমাদের পি কত? তুমি বলবে যে পি হলো আমাদের 5000 টাকা, ঠিক আছে। রেট অফ ইন্টারেস্ট কত? আমাদের 8%। আচ্ছা, আমাদের পর্ব কতগুলো পর্বে আমাদের এই কাজটা হবে? 3টে পর্বে, ঠিক আছে। তাহলে চক্রবৃদ্ধি সূত্র 3টে পর্বে হবে। তাহলে সমূল চক্রবৃদ্ধি চেয়েছে। কি চেয়েছে? সমূল চক্রবৃদ্ধি, অর্থাৎ কি সুদ আর আসল মিলে চেয়েছে। তাহলে ফর্মুলা কি আমাদের সমূল চক্রবৃদ্ধি? a = p × 1 + r/100^n। তাহলে আমরা এর জায়গায় a = কি লিখতে পারবো? p মানে কত? 5000। দেখো তাহলে পরের লাইন আমরা কি বলতে পারবো? যে a = 5000 ইন্টু কত হয়ে যাবে? নিচে হয়ে যাবে 100, উপরে হয়ে যাবে 100 + 8 তার হোল কিউব। তাহলে a = আমরা বলতে পারবো 5000 ইন্টু 108/100 ইন্টু 108/100 ইন্টু 108/100। কারণ যেহেতু কিউব আছে তাই জন্য এটা আমাদেরকে এরকম করতে হবে। তাহলে এখানে 3টে শূন্য, এখানে 2টো শূন্য, আর এখানে একটা শূন্য কাটা গেল, ঠিক আছে। তাহলে আমরা করব যে 108কে 3 বার আমাদের গুণ করতে হবে। তাহলে 108 গুণ 108 প্রথমে আমরা করব। তাহলে বলো 8 8 64, 4 হাতে আমার 6, 8 0 0 6, 6 8 অক্ষে 8। পরের লাইনে 0 0 0, তারপরে 1, 8 অক্ষে 8 0 1, 4 করতে 4, 6 করতে 6, 8 8 16, 6 হাতে আমার 1, 1 করতে 1 1। এর সঙ্গে আবার কত গুণ করবা? 8 গুণ 108 গুণ করো। তাহলে 8 4 8 32, 2 হাতে আমার কত? 3, 6 8 48, 6 8 48 আর 3, 4 8 32, 2 হাতে আমার 3, 6 8 48 আর 3 51, 1 হাতে আমার 5, 6 8 48 আর 5 53, 3 হাতে আমার 5, 8 অক্ষে 8 5 13, 3 হাতে আমার 1, 8 অক্ষে 8 আর 1 9, করি 0 0 0 0 0। তারপরে বলো 1 দিয়ে যদি করি তাহলে কত হবে? 4 6 6 1 1, 2 1, 4 আর 3 7, 6 আর 3 9, 9 6 15, 5 হাতে আমার 1, 1 আর 1 2 1। এটার সাথে কত গুণ করতে হবে? 5 গুণ করতে হবে। তাহলে 5 দুগুণ 10, 0 তোমার 1, 5 অক্ষে 5 আর 1 6, 5 7 35, 5 হাতে আমার 3, 5 9 45 আর 3 48, 8 হাতে আমার 4, 5 5 25 আর 4 29, 9 হাতে আমার 2, 5 দুগুণ 10 আর 2 12, 2 হাতে আমার 1, 5 অক্ষে 5 আর 1 6। তাহলে হলো 6 2 9 8 5 6 0। তাহলে কত হবে? a = 6 2 9 8 5 6 0। পাই নিচে কত আছে বলো? নিচে আছে কত? 1000। তাহলে 0 0 কেটে গেল, তাহলে পয়েন্ট
দুটোর আগে পয়েন্ট হয়ে যাবে, তাহলে 6, 2, 9, 8.56, আর এইটাই হবে আমাদের অ্যান্সার। এইটাই হবে আমাদের অ্যান্সার। তার মানে 3 বছরে সুদে আসলে কত টাকা হবে? 6,298.56 টাকা, 6,298.56 টাকা।